আজ 12-এর এই ভিডিওটি চতুর্থ ভিডিও স্থির তড়িতের উপর। তো এই আজকের যে ভিডিওটি করা হবে স্থির তড়িতের যে অংশের উপর, সেটি হলো তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু কি, তড়িৎ দ্বিমেরু কিভাবে উৎপন্ন হয়, সেই বিষয় সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করার চেষ্টা করা হবে। তো তড়িৎ দ্বিমেরু কি, প্রথম প্রশ্ন তাই। তড়িৎ দ্বিমেরু হলো, ভালো করে একটু শুনবে, সমপরিমাণ কিন্তু বিপরীত জাতীয় আধান, সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী দুটি বিন্দু আধান। কারণ আমরা তো বিন্দু আধান নিয়েই কথাবার্তা বলছি, তা সুতরাং বিন্দু শব্দটা তো আনাই দরকার। তাহলে পরে আমি পুনরায় বলছি, সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বা বিপরীত জাতীয় দুটি বিন্দু আধান খুব ক্ষুদ্র দূরত্ব থেকে যে সমবায় বা যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। তো সংজ্ঞাটা কি দাঁড়ালো? দুটি সমপরিমাণ বিন্দু আধান কিন্তু বিপরীত জাতীয় বা বিপরীতধর্মী একটি ক্ষুদ্র দূরত্ব থেকে যে সংস্থা গঠন করে বা যে সমবায় গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তো এই যে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করলো যে দুটি আধান, সেই দুটি আধানের যে মান আছে, দুটোরই তো সমান মান, সেই দুটি আধানের যে কোনো একটি আধান এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব, এই দুয়ের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে পরে তড়িৎ দ্বিমেরু হচ্ছে দুটি আধান লাগবে, একটা ক্ষুদ্র দূরত্বে থাকবে, বিপরীত জাতীয় হতে হবে এবং সমপরিমাণ হতে হবে। এরাই সংস্থা দিয়ে একটা ডাইপোল উৎপন্ন হলো বা একটা দ্বিমেরু উৎপন্ন হলো। আর যখন তাদের ভ্রামক নির্ণয় করা হবে, তাহলে ভ্রামকটা কিভাবে সংজ্ঞায়িত করা হলো, ভ্রামকের মান কত, তা ওই যে দুটো আধান দ্বারা ডাইপোল উৎপন্ন হয়েছে তার যে কোনো একটির মান আর তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দুয়ের গুণফলই হলো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা স্থির তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো এইবার এই যে তোমার হচ্ছে যে দুটো আধান দ্বিমেরু সৃষ্টির জন্য দায়ী, তাহলে মান দুটোর সমান কিন্তু বিপরীত জাতীয়, তাহলে পরে এদের সমষ্টি কত? তা তোমাদের ইনফরমেশন দিই যে যে দুটো আধান নেওয়া হলো বিন্দু আধান, আর তারা যেহেতু বিপরীতধর্মী, তাদের সমষ্টি কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তার মানে তোমার হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুর মোট আধান, তোমাকে যদি প্রশ্ন করা হয়
একটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টিকারী যে আধান যারা আছে তাদের মোট পরিমাণ কত, তাহলে মোট পরিমাণ হয়ে গেল কিন্তু 0। কিন্তু তাহলে মোট পরিমাণ 0 হলেও মানের দিক দিয়ে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ওই যে দ্বিমেরু সৃষ্টি করলো যে দুটি আধান, তাদের দ্বারা কিন্তু সেখানে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়েছে, সেইটা কিন্তু 0 হতে পারে না। তাহলে সেখানে কিন্তু ওই যে ডাইপোল উৎপন্ন হলো তার চারিদিকে অবশ্যই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে পরে এইবার আমরা একটু চিত্রের সাহায্যে ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু বোঝার চেষ্টা করি। দেখো, এইখানটায় তাকাও, ভালো একটু তাকিয়ে দেখো। তুমি আসলে পড়ানোর সঙ্গে সঙ্গে চিত্রটা এঁকে দিলে ভালো হতো, কিন্তু এটা তো ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে, তোমরা তো ভালোই বোঝো যে এইটা করতে গেলে একটা সময়ের ব্যাপার। আর এই ভিডিওতে যত সময়টা সংক্ষিপ্ত করানো যায় ততই মনে হয় হচ্ছে ভিডিওর যে জায়গা লাগে বা যেটা মোবাইলের মাধ্যমে যেটা করা হচ্ছে সেটা একটু সুবিধা হয়, আমার সেটা মনে হচ্ছে। তাই আমি একটু চিত্রগুলো আগেই এঁকে রাখছি, তোমাদের আমি বিস্তারিত বলছি। দেখো, বুঝতে সমস্যা হবে বলে আমার মনে হয়। একটু তাকিয়ে দেখো যে এই যে একটা রেখা টানা হয়েছে, এই রেখাটা টানা, দেখো এই রেখাটা আমরা যেটা দেখানো হয়েছে সেটা আসলে চিত্র অনুসারে একটা এক্স অক্ষ বোঝানো হচ্ছে, আর এই উলম্ব রেখাটাকে দেখো ওয়াই অক্ষ দেখানো হচ্ছে। তো তোমার এবার একটু তাকাও, আমরা এখানে এ বিন্দু দিয়ে দিলাম, এইখানটায় বি বিন্দু দিয়ে দিলাম, কার উপর? ওই অক্ষের উপরে। তাহলে অক্ষের উপরে দুটো বিন্দু নিলাম, একটা এ বিন্দু, একটা বি বিন্দু। এ বিন্দুতে মনে করো রাখা হয়েছে মাইনাস বা ঋণাত্মক আধান, কত পরিমাণ? কি পরিমাণ? আর বি বিন্দুতে রাখা হয়েছে তোমার পজিটিভ আধান, কত? সেটারও পরিমাণ হচ্ছে কিউ, এটা রাখা হয়েছে। তাদের মধ্যবর্তী ব্যবধান কত? মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 2L। এই 2 কেন নেওয়া হলো? তুমি 2 নাও নিতে পারতে। 2 নেওয়ার হচ্ছে কারণ বুঝতে পারবে একটু পরেই যে কেন আমরা 2L নিলাম। আমরা তো ধরে নিয়েছি ব্যবধান 2L, সেটা একটা সিঙ্গেল এল বা এক্স, তুমি যাই বলো তুমি নিতেই পারতে, কিন্তু 2L নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে হিসাবটা একটু সুবিধা হবে। আমরা যখন এই সংক্রান্ত প্রয়োগ করব, যে হিসাবটা আমরা করব, সেই হিসাব করতে গেলে 2L নিলে অবশ্যই সুবিধা হবে, সেজন্য 2L নেওয়া হয়েছে। 2L না নিলেও তোমার হচ্ছে কোনো কথা নেই, তুমি এল দিয়েও করতে পারতে। তো এইবার আসো তুমি, এবার দেখো তাহলে পরে এদের এই যে তোমার এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত? 2L, অর্থাৎ নেগেটিভ কিউ, নেগেটিভ হচ্ছে চার্জ এবং হচ্ছে পজিটিভ চার্জ, দুটো সমপরিমাণ। তাদেরকে পৃথক করা হয়েছে কত দূরত্বে? 2L দূরত্ব দ্বারা বা 2L ডিস্টেন্সের তাদেরকে কি করা হয়েছে? পৃথক করা হয়েছে। এখন এই যে ও বিন্দুটা তুমি তাকিয়ে দেখো, এই ও বিন্দুটা কিন্তু একেবারে মধ্যবিন্দু কার? ওই যে তোমার এ এবং বি এর যে মধ্যবর্তী দূরত্ব, তার ঠিক মিডিল পয়েন্ট এটা। তাহলে পরে এই দেখো ওয়াই ওয়াই প্রাইম যে আমরা হচ্ছে অক্ষটা টেনেছি, তাহলে পরে আমরা কিন্তু এক কথায় বলতে পারি যে ওয়াই ওয়াই ড্যাশ বা ওয়াই ওয়াই তোমার হচ্ছে প্রাইম এ তোমার হচ্ছে এ বি এর লম্ব দ্বিখণ্ডক। তার মানে তোমার হচ্ছে ও বিন্দু এই এ বি কে দুটো সমান অংশে বিভক্ত করেছে। তার মানে তোমার হচ্ছে দেখো, তাহলে এ ও, তার মানে আমরা এখান থেকে বলতে পারি এ ও সমান ও বি, এটা কত? এল। অর্থাৎ এখানে তোমার হচ্ছে এ বি সমান হচ্ছে কত? এ বি সমান 2L। তাহলে তোমার হচ্ছে ও বিন্দুতে ওয়াই ওয়াই ড্যাশ এ বি কে
লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। এখন এই যে আমরা অক্ষের মাধ্যমে দেখাচ্ছি, এই অক্ষ দুটোর কিন্তু নাম আছে, তা তোমরা একটু মনে রাখো। তো এই যে তোমার এক্স এক্স ড্যাশ এক্স, এই অক্ষের নাম হচ্ছে তড়িৎ অক্ষরেখা। এই অক্ষের নাম হচ্ছে তড়িৎ অক্ষরেখা। তাহলে এইটা হচ্ছে আমরা কি, এই রেখাটার নাম তড়িৎ অক্ষরেখা। আর তোমার হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ, এইটার নাম হচ্ছে তড়িৎ নিরক্ষরেখা। এইটার নাম হচ্ছে তড়িৎ নিরক্ষরেখা। তাহলে এই যে তোমার হচ্ছে তড়িৎ দ্বিমেরু, তাহলে এখান থেকে তোমার আমরা এখানে যাই করি না কেন, তোমার প্রধান বিষয় হচ্ছে যে আসলে তোমার হচ্ছে ডাইপোলটা কি হলো, এইটা হচ্ছে মাইনাস কিউ এই বিন্দুতে, আর এই বিন্দুতে হচ্ছে তোমার প্লাস কিউ। এটা সুবিধার্থে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নেওয়া হয়েছে, কিন্তু মূলত তোমার হচ্ছে এইটা আমরা কি বলছি, এখানে একটা ডাইপোল বা তোমার হচ্ছে দ্বিমেরু উৎপন্ন হয়েছে, মানে এইটুকুই দেখানো হচ্ছে। আর এইটা তার হচ্ছে মিড পয়েন্ট। আর এই যে মধ্যবিন্দু যেটা নেওয়া হলো, এই যে হিসাবগুলো আমরা করব, হিসাব বলতে এই যে তোমার হচ্ছে মোট আধান শূন্য হলেও এই আধান দ্বারা যে তার চারিদিকে যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হলো, সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন বিন্দুতে কেমন, সেটা আমরা এখন নির্ণয় করব। সেইটা নির্ণয় করার ক্ষেত্রে যে হিসাবগুলো আসবে, সেই হিসাবগুলো করা হয় ডাইপোলের মধ্যবিন্দু থেকে। বোঝা গেল? কোত্থেকে করা হয়? ডাইপোলের মধ্যবিন্দু থেকে। এইবার আর একটা কথা দেখো, আমি প্রথমেই বলেছিলাম আর একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তার বাংলা অর্থ কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাই তড়িৎ দ্বিমেরু ভ্রামক সংজ্ঞায়িত কিভাবে করা হয়েছিল? দুটি আধানের যে কোনো একটি আধান আর তার মধ্যবর্তী দূরত্ব, এই দুইয়ের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আমি বারবার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, একবার বললেও হতো, আমি আবার বলছি, তোমরা যাতে এটা মানে এমন ভাবে তোমাদের মনে গেঁথে যায় যে বারবার শোনার পরে এটা অত করে তোমার হচ্ছে পড়ার দরকার থাকে না, তোমার শুধু মনে রাখলেই চলে। আর মনে রাখার জন্য যত বারবার শুনবে, নিজের যতটা পড়বে তাতে অন্যের মুখে শুনলে সেইটা বোধহয় বেশিক্ষণ স্থায়ী হয় মনে রাখার ক্ষেত্রে, তাই আমি এটাকে বারবার বলছি। আচ্ছা, এইবার দেখো, তাহলে পরে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সেটা তাহলে পরে গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করা যায়? গাণিতিকভাবে প্রকাশ করার ক্ষেত্রে একটু তাকাও, দেখো, তাহলে পরে তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামককে কি অক্ষর? আমাদের এখানে পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান দুটি আধানের যে কোনো একটি আধানের মান শুধু কিউ, আর কি তোমার হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? সেটা হচ্ছে তোমার 12। তার মানে তোমার হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত হলো? 2QL। তাহলে এই 2টা কেবলমাত্র তোমার ধরার জন্য হয়েছে। তা যদি একটা শুধুমাত্র এই মধ্যবর্তী দূরত্বটাকে এল ধরতে, তাহলে এখানে 2 আসতো না। ওই যে বললাম যে তো মানে হিসাবগুলো আমরা করব, সেই হিসাবগুলো মধ্যবিন্দু থেকে করা হয়, সেই কারণে তোমার হচ্ছে 2L না হলো। তার মানে মধ্যবিন্দু যেই নেব, তাহলে ওখানে ভগ্নাংশ হচ্ছে না, এই দিকে একটা এল হলো, ওই দিকে একটা এল হলো, তাহলে পরে আমাদের হিসাবটা একটু সহজ হবে, এটাই কারণ। কিন্তু ফলাফল শেষ অবধি একই হবে।
তা যেটা আমাদের সুবিধা হয় আমরা সেটাই করব, সেই কারণে ওটা হচ্ছে 12 নেওয়া হয়েছে। তাহলে পরে এইবার তোমাদের একটা কথা বলি, এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি, তাহলে এটা যদি মান হয় তাহলে আমরা ভেক্টর প্রকাশ করব কি করে? তোমার হচ্ছে এটার মাথায় অ্যারো চিহ্ন, আর হচ্ছে সমান 2 তো সংখ্যা, আচ্ছা কিউ আধান কখনোই ভেক্টর রাশি নয়, তাহলে থাকলো অবশিষ্ট পড়ে কে এপাশে এল। তাহলে পরে এখান থেকে তোমার অবশ্যই মনে রাখতে হবে যে যদি এটা ভেক্টর রাশি হয় তবে তার অভিমুখ নির্ধারণ করব কিভাবে। তা প্রচলিত নীতি অনুসারে এই ভেক্টর রাশিটির অভিমুখ সব সময়ের জন্য মনে রাখবে, সেটা হলো ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, অর্থাৎ নেগেটিভ আধান থেকে, নেগেটিভ চার্জ থেকে তোমার পজিটিভ চার্জের দিকে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ। তাহলে পরে তোমার এই যে এখানে এঁকেছিলাম, এখানে মাইনাস কিউ, এইটা হচ্ছে তোমার প্লাস কিউ, এই যে দুটো আধান, এই মধ্যবর্তী দূরত্ব সেটা কত 2l, তাহলে এটার হচ্ছে তোমার অভিমুখ কি, এইটা হচ্ছে অভিমুখ, এটাই হচ্ছে তোমার হচ্ছে কি পি ভেক্টর। তার মানে এটা খুব প্রয়োগের ক্ষেত্রে কাজে লাগবে, যে তো দ্বিমেরু ভ্রামকটি আমরা পেলাম, সেই দ্বিমেরু ভ্রামকের অভিমুখ নির্ণয় করা হয়, অভিমুখ তোমার দেখানো হয়, নির্ণয় না সরি, দেখানো হয় কোন দিক থেকে কোন দিকে, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, কখনোই ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ দেখানো হয় না, প্রচলিত নীতি তা নয়। যেটা নির্ধারণ করা হয়েছে, যেটা মেনে নেওয়া হয়েছে, সেটা কি ঋণাত্মক আধান থেকে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ ধনাত্মক আধানের দিকে। তার মানে যখনই তুমি এই ডাইপোলটা দেখাবে তার দ্বিমেরু ভ্রামকের অভিমুখ দেখানোর ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। তো এইবার এই যে আমরা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল যেটা পেলাম, আর তার জন্যে যে ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রর পরিমাণ আমরা হচ্ছে চাই, আমরা মান নির্ণয় করতে চাই। তো প্রথমে যেটা তোমার হচ্ছে আমরা নির্ণয় করব সেটা হলো এই যে তোমার হচ্ছে ভালো করে দেখো, এইখানটায় অক্ষের উপরে তোমার হচ্ছে দুটো আধান সমপরিমাণ নেওয়া হয়েছে, তাহলে এই অক্ষ তো অসীম দূরত্ব পর্যন্ত বর্ধিত করা সম্ভব। তাহলে পরে আমরা প্রথমে পরিমাপ করব যে দ্বিমেরুর তোমার হচ্ছে দ্বিমেরু সৃষ্টি করেছে যে আধান দুটো, তাদেরকে যে অক্ষে রাখা হয়েছে সেই অক্ষস্থিত কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, সেটা আমরা নির্ণয় করে দেখব যে তার মানটা কত। তার মানে যে অক্ষের উপরে রাখা, যে অক্ষের উপরে আধান দুটিকে রাখা আছে, সেই অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত সেটা আমরা নির্ণয় করব। কার জন্য তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়েছে? ওই দ্বিমেরুর জন্য তোমার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে পরে তোমার হেডিংটা কি? দ্বিমেরু অক্ষের উপরে স্থিত কোনো বিন্দুর ক্ষেত্র প্রাবল্য। দ্বিমেরুর অক্ষের উপরস্থিত কোনো বিন্দুর ক্ষেত্র প্রাবল্য বা কোনো বিন্দুর প্রাবল্য কত, আমরা সেটা নির্ণয় করব। আর তোমাদের আগে বলেছি, আজও আরেকবার বলছি, এই গণনা যেমন সিজিএসে সম্ভব, এসআইতেও সম্ভব। তো আমি তোমাদের সর্বদাই প্রিফার করি এসআই পদ্ধতি। তো সেই জন্য আমি আজকের যে গণনা যেটা তোমাদের দেখাবো সেটাও তোমার হচ্ছে এসআই পদ্ধতিতেই করব। তোমরা ইচ্ছা করলে সিজিএসটাও করতে পারো। তাহলে আমরা কি, দ্বিমেরুর অক্ষের উপরস্থিত কোনো বিন্দুর
তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে এইবার চলো আমি মানে তোমার ছবিটা সঙ্গে সঙ্গেই আঁকছি। তো ধরো এই একটা অক্ষ, তাহলে এখানে মাইনাস কিউ আধান রাখা আছে, ধরো এটা এ বিন্দু, এইটা হচ্ছে ধরো বি বিন্দু, এখানে প্লাস কিউ আধান রাখা আছে, এইটা হচ্ছে তোমার হচ্ছে কি মধ্যবিন্দু, মনে করো ও। তাহলে এখান থেকে তোমার ধরো অক্ষের উপর একটা বিন্দু না হলো সেটা কত পি। তাহলে আমরা নির্ণয় করব এই দ্বিমেরুর সৃষ্টিকারী দুটি আধান যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অক্ষস্থিত এই পি বিন্দুতে কত, সেইটা আমরা এখন নির্ণয় করে দেখব। তাহলে পরে এ বির মধ্যবর্তী দূরত্ব কত? 12। আচ্ছা, হিসাবটা করব কোত্থেকে? মধ্যবিন্দু থেকে হিসাবটা আসবে। তাহলে মধ্যবিন্দু থেকে মনে করো এই পি বিন্দুর দূরত্ব ধরে নাও হচ্ছে কত? আর। আচ্ছা, তাহলে হেডিংটা কি? দ্বিমেরু অক্ষের উপরে স্থিত প্রাবল্য। তো দেখো, প্রাবল্য নির্ণয় আমরা করেছিলাম। কোন বিন্দুর প্রাবল্য যখন নির্ণয় করা হয়েছিল, আবার একটু পেছনের দিকে একটু যাই। আর আমি যেটা বলছি সেটা তো পূর্বের ভিডিওতে তো দেওয়াই আছে, তথাপি আবার বলছি যে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করি কার সাহায্যে, আর সেটা কিভাবে? সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর প্রাবল্যের মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে পরে যে বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করব সেখানে রাখতে হবে একটা একক ধনাত্মক আধান। যে বিন্দুর আমরা প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুতে আমাদের রাখতে হবে একক ধনাত্মক আধান। এইবার ওই বিন্দু যে আধানটার জন্য, অর্থাৎ ওই যে তোমার দেখো, মনে করে দেখো, যার দ্বারা আমরা হচ্ছে, অর্থাৎ যে একক আধানটা রাখা হচ্ছে তাকে আমরা বলছি পরীক্ষক আধান। আর যে আধানের জন্য তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছিল সেই আধানের নাম কি? উৎস আধান, সোর্স চার্জ। বুঝতে পেরেছ তো? মানে যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছিল সেই আধানকে বলা হচ্ছে উৎস আধান। আর তড়িৎ ক্ষেত্র যেটা সৃষ্টি করলো তার চারিদিকে, সেই যে কোনো একটি বিন্দুর যদি আমরা প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে সেখানে কি করতে হবে? সেখানে একটা একক ধনাত্মক আধান রাখতে হবে। তার নামকরণ করা হলো কি? পরীক্ষক আধান। তাহলে উৎস আধান থেকে পরীক্ষক আধানের দূরত্ব কুলম্বের সূত্রের মধ্যে যে কথাটা বলা হয়েছে, দুটো আধানের মধ্যে যে ব্যবধান, সেইটা এখানটা আনা হয়েছে। তাহলে পরে তুমি এইখানটা একটা কথা মনে রাখো, যে দ্বিমেরু সৃষ্টি করেছে যে ব্যবধান সেটা, আর এই যে তোমার হচ্ছে কুলম্বের সূত্র প্রয়োগের ক্ষেত্রে যে ব্যবধান, দুটো কিন্তু এক করে ফেললে হবে না। আমরা
কুলম্বের সূত্র প্রয়োগ করব দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা যে আধানটা নেওয়া হবে, তাহলে আমাদের এখানটায় সেই আধান যে দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে, তার একটা হবে উৎস আধান আর একটা হবে পরীক্ষক আধান। আর আমাদের জানা দরকার তাদের মধ্যবর্তী দূরত্ব কত, তবেই আমরা কিন্তু কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো। আর একটা কথা বলি, আমরা যখন কুলম্বের সূত্র প্রয়োগ করব, তখন যে দুটো আধানের মধ্যে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয় করব, কেবলমাত্র সেই দুটোই বিবেচনা করব। আশেপাশে কারা কি আছে না আছে তাদের দিকে আর তাকানো হবে না। আবার অন্যটার সঙ্গে যখন করব, তখন অন্য যারা থাকবে তাদের কথা কিন্তু আমরা আর ভাববো না, সেই মুহূর্তে তারা নেই, এইটা আমাদের ধরে নিতে হবে। তাহলে পরে এইবার দেখো, তাহলে আমরা এই যে দ্বিমেরু সৃষ্টিকারী দুটি আধানের জন্য যে প্রাবল্যের সৃষ্টি হয়েছে, তা প্রথমে আমরা যেটা আমরা এবার দেখে নেব, প্রথমে যেটা আমরা তৈরি করে নেব, মানে অ্যারেঞ্জমেন্ট করব, সেটা কি? সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে দেখো যে এই আধানের থেকে এই পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেইটা আমরা প্রথমে চাই। আবার যখন মায়ের এই কিউ আধান নেব, সেই সময় হচ্ছে পি বিন্দুর দূরত্ব কত, সেইটা আমরা হচ্ছে আগে নির্ণয় করে নেব। তারপর আমরা হচ্ছে প্রাবল্য পরিমাপ করব। এইবার তোমরা একটু দেখো, তাহলে পরে এই যে তোমার ও বি, এটার দূরত্ব কত? এল। ও এ, এটার দূরত্ব কত? এটাও এল। তাহলে দেখো তো আমাদের এই কিউ আধানের জন্য পি বিন্দুর প্রাবল্যের জন্য, তাহলে আমাদের হচ্ছে এই বিপি সমান কত বলো? বিপি সমান কত? এই পুরোটা কত? আর তার থেকে কতটা বাদ যাবে? স্মল এল। তাহলে বিপি সমান হচ্ছে আর মাইনাস এল, এত। তাহলে এখানে লিখে দিই গণনা এসআই পদ্ধতি, অর্থাৎ এই দূরত্ব কিন্তু অবশ্যই মিটার এককে। এখানে গণনা তোমার এসআই পদ্ধতি বলে দেওয়া হলো, সুতরাং আর এখানে একক না লিখলেও চলবে। এবার দেখো, তাহলে আমরা বিপি পেয়ে গেলাম। আর একটা কি? তাহলে যখন কিউ বিন্দুর জন্য প্রাবল্য মাপবো এই পি বিন্দুর, তখন এই দূরত্ব প্রয়োজন। আবার যখন মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুর প্রাবল্য মাপবো, তখন তোমার এপি দূরত্ব প্রয়োজন। তার মানে তোমার হচ্ছে এপি সমান কত বলো? এপি সমান আর প্লাস এল, এত। বুঝা গেল? তাহলে পরে দেখো, দূরত্ব দুটো পেয়ে গেলাম। এখন এই পি বিন্দুর হচ্ছে আমরা প্রাবল্য চাইছি। তাহলে পি বিন্দুর প্রাবল্য চাইছি, তাহলে এখানে একটা পরীক্ষক আধান রাখতে হবে। সেটা কত? একটা ধনাত্মক আধান রাখতে হবে, একক ধনাত্মক আধান। তাহলে এখানে কত? 1 কুলম আধান রাখতে হবে। তাহলে সেটা হয়তো উল্লেখ করা দরকার, তাহলে শুধু একক ধনাত্মক আধান এখানে রাখতে হবে, সেটা আমরা জানি। তাহলে পরে দেখো, তাহলে এই দূরত্ব আমরা পেয়ে গেছি। গণনা হচ্ছে এসআই পদ্ধতি, ধরে নেওয়া হচ্ছে কোন মাধ্যমে আছে? শূন্য মাধ্যম। যে কোনো মাধ্যমে হতে পারে, আমরা শূন্য মাধ্যম নিয়ে নিচ্ছি। তাহলে পরে এখন দেখো লেখাটা কি? লেখাটা হচ্ছে বি বিন্দুতে ধনাত্মক কিউ আধানের জন্য, বি বিন্দুতে ধনাত্মক কিউ আধানের জন্য পি বিন্দুর প্রাবল্য, সেটা কত? তাহলে পরে সেইটা মনে করো, ধরো প্রাবল্য ইউ1, মানটা শুধু ইউ1 সমান কত? 1/4πε0। আর হচ্ছে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, এটাই তো তোমার কুলম্বের সূত্র ছিল। এখানে কিউ1 বলতে কত? কিউ, আর কিউ2 বলতে কত? 1। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? শুধু তোমার হচ্ছে কিউ ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই দূরত্ব কত? আর, এই আর মাইনাস এল, এত হোল স্কোয়ার। তাহলে এইটা আমরা হচ্ছে পেলাম কোন বিন্দুর প্রাবল্য? পি বিন্দুর প্রাবল্য কোন আধানের জন্য? এই কিউ আধানের জন্য। এইবার দেখো, তাহলে এই যে তোমার ইটা পাওয়া গেল, তাহলে প্রাবল্য কি রাশি? প্রাবল্য ভেক্টর রাশি। তাহলে তার অভিমুখ কি আছে? ওই যে আমরা
জানি যে প্রাবল্যের অভিমুখ নির্ধারণ করা হয় উৎস আধান থেকে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার জন্য যে পরীক্ষক আধান রাখা হয়েছে সেই পরীক্ষক আধান উৎস আধানের জন্য যেদিকে গতির সৃষ্টি হবে সেই দিকটাই হবে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ। তাহলে পরে এইখানটা আমরা কি রাখছি? অবশ্যই ধনাত্মক আধান। আর এটার প্রকৃতি কি? এটার প্রকৃতিও ধনাত্মক। তাহলে পরে এখানে যদি আমরা ধনাত্মক আধান রাখি তাহলে সেটা কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে এই বরাবর তোমার হচ্ছে বাইরের দিকে দৌড়াবে, যদি দৌড়ায় আর কি বা চেষ্টা করে, তাহলে তার টেন্স কোন দিকটায়, তার হচ্ছে অভিমুখ কোন দিকে। তার মানে দেখো আমরা এখানে লিখতে পারি তোমার হচ্ছে এইটা হচ্ছে ধরো U1, এই হচ্ছে ভেক্টর। তাহলে এখানে লেখো যে বিপি বরাবর তার মানে আমরা প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে যে প্রাবল্য পেলাম তার মান কত? 1/4πε0 Q/r-l তার হোল স্কয়ার, মানে দূরত্ব এইটুক, দূরত্বের বর্গ। আর কোন অভিমুখে? বিপি বরাবর, অর্থাৎ বাইরের দিকে তার হচ্ছে অভিমুখ। তাহলে পরে এটার জন্য হয়ে গেল। যখন আমরা এটা নিলাম তার জন্য করলাম, তাহলে এটা তখন আর আমাদের নেই, ধরে নেওয়া হয়েছিল। এখন আমরা আবার দেখো মাইনাস কিউ আধানের জন্য এই পি বিন্দুর প্রাবল্য কত সেটা আমরা চাইছি। তাহলে সেক্ষেত্রে তখন এটার প্রভাব আর থাকবে না, ধরে নিতে হবে। তাহলে এবার চলো দেখি, তাহলে মাইনাস এ বিন্দুতে, তাই লেখাটা কি? এ বিন্দুতে ঋণাত্মক কিউ আধানের জন্য পি বিন্দুর প্রাবল্য, তার মানে সেটা কত ধরে নিচ্ছে আমরা হচ্ছে E2। আচ্ছা, E2 সমান কত? 1/4πε0। তাহলে এখানে তোমার হচ্ছে মানটা, আর একটা কথা বলি, প্রাবল্য বা কুলম্ব সূত্র যখন প্রয়োগ হবে তখন শুধু মানটাই বিবেচনা করা হয়, তখন কিন্তু চিহ্ন কিন্তু ব্যবহার নেই। ওই যে আমরা বরাবর অভিমুখ বলে দিচ্ছি সেখানেই চিহ্ন হয়ে গেল, সেটা একটু পরে বুঝতে পারবে। তাহলে পরে তোমার হচ্ছে E2 সমান কত? 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই, দেখো তাহলে এখান থেকে এইটার দূরত্ব কত? তাহলে পরে দেখো এইটুকু হচ্ছে এল আর এইটুকু হচ্ছে আর, তার মানে দূরত্ব কত? এপি। এপি সমান কত? আর প্লাস এল। তাহলে আমরা লিখতে পারবো আর প্লাস এল তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে পরে এইটা কি ধরনের আধান, কি প্রকৃতির আধান? এটা হচ্ছে তোমার নেগেটিভ আধান, নেগেটিভ চার্জ, বা তোমার হচ্ছে ঋণাত্মক আধান। আর এখানে কি আধান ছিল? একক ধনাত্মক আধান ছিল। তাহলে পরে ওকে ছেড়ে দিলে, তাহলে এটা নেই ধরে নাও। তাহলে ওই মুহূর্তে যদি এটা না থাকে তাহলে পরে এই একক ধনাত্মক আধানের অভিমুখ কোন দিকে হবে, অর্থাৎ গতির দিকটা কোন দিকে হবে, টেন্ড বা তোমার হচ্ছে চেষ্টা কোন দিকে হবে? এই এ বরাবর এর দিকে আসবে। তাহলে পরে দেখো তো এটা অভিমুখ কি হয়ে গেল, এই দিকে হলো কিনা। তাহলে পি বিন্দুতে আমরা হচ্ছে, তাহলে এবার লেখো এটা কি লিখবো? এটা লিখবো পি বি বরাবর বা পি এ বরাবর বা পি ও বরাবর, যেটাই তুমি বলো না কেন কি কথা। তাহলে পরে দেখো, তাহলে ওই পি বিন্দুতে কয়টা প্রাবল্য পেলাম? দুটো প্রাবল্য পেলাম, একটা E1 একটা E2, দুই দিকে পেলাম। তাহলে পরে এখন একটা বিন্দুতে যদি একাধিক ভেক্টর ক্রিয়া করে তাহলে পরে ওই বিন্দুর উপর প্রকৃত তোমার হচ্ছে কত ভেক্টর ক্রিয়া করবে, তার সবগুলোর হচ্ছে লব্ধি। তাহলে আমরা এখানে কয়টা আছে? এখানে দুটো ভেক্টর আছে, তাহলে দুটো ভেক্টরের জন্য আমরা হচ্ছে একটা লব্ধি পাবো। এবার আর একটা বিষয় তাকিয়ে দেখো, এই দুটো ভেক্টর কোন বরাবর আছে? বিপরীত দিকে আছে। তাহলে পরে একটা রেখা বরাবর যদি বিপরীত দিকে বা তোমার হচ্ছে একই দিকে ক্রিয়া করে তখন ভেক্টর যোগ আর স্কেলার যোগ, যদি সামান্য 11-এর কথা মনে থাকে তাহলে পরে তোমার হচ্ছে হয়তো বা বুঝতে অসুবিধা হবে না, তথাপি আমি বলে দেই যে
একটা বিন্দুতে একাধিক ভেক্টর যদি ক্রিয়া করে, তারা যদি সমমুখী বা বিপরীতমুখী হয়, তাদের মধ্যে কেবলমাত্র বীজগাণিতিক সমষ্টি নিলেই তার লব্ধি আমরা পেয়ে যাব। সেখানে ভেক্টর যোগ আর স্কেলার যোগ একই হয়ে যায়। তাহলে ভেক্টর যোগ আর স্কেলার যোগ এক হবে কখন? যখন তোমার ভেক্টর একাধিক ভেক্টর কোনো বিন্দুতে সমমুখী বা বিপরীতমুখী যদি কাজ করে, অর্থাৎ এক কথায় ভেক্টর সমূহের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, সেখানে কেবলমাত্র বীজগাণিতিক অ্যাডিশন করলেই হয়ে যাবে, সেখানে ভেক্টর অ্যাডিশনের কোনো প্রয়োজন পড়ে না। আর এছাড়া সর্বক্ষেত্রে লব্ধি নির্ণয় করতে গেলে ভেক্টর যোগের সাহায্য নিতে হয়। তাহলে পরে এখানে দেখো তোমার এই যে দুটো ভেক্টর E1 এবং E2 একটা রেখা বরাবরই ক্রিয়া করছে, কিন্তু বিপরীত দিক, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে পরে একদম কমপ্লিট দুটোর মধ্যে বীজগাণিতিক অ্যাডিশন। এখানে কি হবে? বিয়োগ করলেই হয়ে যাবে। এবার বিয়োগ করব কার সঙ্গে কাকে? E1 এবং E2 এর মধ্যে যে বড়, বড় থেকে ছোট বিয়োগ করলেই হবে তোমার লব্ধি। তা তোমরা এই যে দুটো সমীকরণ পেয়েছো, দেখো এখান থেকে আমরা কে বড় কিন্তু শনাক্ত করতে পারি। কিউ ধ্রুবক, এটুকু ধ্রুবক। তাহলে পরে U1 এর মান বাড়বে বা কমবে কার উপরে? এই যে তোমার এইটার উপরে। তুমি একটা জিনিস দেখো, এটা যত এইটা যত ছোট হবে এর মান তত বাড়তে থাকবে, তাই তো? তাহলে পরে এইবার আর মাইনাস এল আর আর প্লাস এল, এই দুটোর মধ্যে কে বড়? এইটা বড়। এটা যদি বড় হয় তাহলে এটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তার মানে আমরা এখানে বলতে পারি E1 গ্রেটার দেন কি? E2। তার মানে তোমার সরাসরি কি হবে? বিয়োগ হবে। কার থেকে কার বিয়োগ হবে? তোমার E1 থেকে E2 বিয়োগ করলেই পাবো আমরা ওই পি বিন্দুর প্রকৃত প্রাবল্যের মান। তাহলে আমরা এবার চলো দেখি তোমার কত হয়, বিয়োগটা করি। তাহলে লব্ধি প্রাবল্য পি বিন্দুর ই যদি হয়, তাহলে ই সমান E1 মাইনাস E2। তাহলে E1 কত? 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার, আর 1/4πε0 কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। তাহলে কমন যাচ্ছে কত? তাহলে আমরা কমন নিয়ে নিই কিউ বাই 4πε0। এখানে থাকছে কত? 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার। দেখো লসাগু করলে কত হবে? লসাগু করলে 1/4πε0, আর এখানে আমরা যেটা পাচ্ছি আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই যে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর এই স্কোয়ারটা এখানে পড়ে গেল। বুঝতে পারলে তো? তো এবার দেখো উপরে আমাদের কত থাকলো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab। তার মানে আমরা এখানে লিখতে পারি কিউ বাই 4πε0 4ab মানে 4rl ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন দেখো এই যে এইটা যে আমরা পেলাম, এখান থেকে এইটার দিকে একটু তাকাও। আমরা যদি এটা এখানে লিখি যে ই সমান, দেখো এটাকে আমরা 1/4πε0 লিখলাম, আর কিউটাকে এইদিকে দিয়ে দিলাম। তাহলে এইখানটা ভাঙছি 2 ইন্টু 2 কিউ
এল, 2 × 2 QL, আর এখানে কে পড়ে থাকলো, আর পড়ে থাকলো, আর নিচে হচ্ছে R² - L² তার হচ্ছে হোল স্কয়ার। দেখো তো এইটা ভাঙার উদ্দেশ্য কি, দেখো মনে করে দেখো 2QL টা কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তা বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এটা আমরা কত দ্বারা প্রকাশ করেছিলাম, এটা আমরা P দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে এইটার হচ্ছে পূর্ণাঙ্গ রূপ আমরা কি দিতে পারি, 4/ε0 2PR ডিভাইডেড বাই R² - L² তার হচ্ছে হোল স্কয়ার। এখন এই যে আমরা হচ্ছে রেজাল্ট পেলাম, দেখো যে দুটো ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে লব্ধি ভেক্টরের অভিমুখ কোন দিকে হবে, বৃহত্তর ভেক্টর যেদিকে ক্রিয়া করে লব্ধি ভেক্টরের অভিমুখও সেই দিকেই হবে। তাহলে এখানে U1 এবং E2 এর মধ্যে বড় কে, বড় U1। যদি U1 বড় হয় তাহলে পরে তোমার হচ্ছে এই যে E ভেক্টর কোন দিকে ক্রিয়া করবে, এই E1 এর দিকেই ক্রিয়া করবে। তার মানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এটা কত ছিল B, তার মানে তোমার হচ্ছে BP বরাবর। তার মানে আমাদের রেজাল্ট্যান্ট অর্থাৎ লব্ধি প্রাবল্য কোন দিকে ক্রিয়া করছে, তোমার হচ্ছে বাইরের দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুর প্রাবল্যের মান কত, এত, আর অভিমুখ কি আছে, অভিমুখ হচ্ছে তোমার বাইরের দিকে, অক্ষ বরাবরই হবে। তো এই পর্যন্ত একটা অংশ গেল। এখন দেখো এখান থেকে কিছু কাটাচেরা করতে হয়। সেটা কি, যে সমজাতীয় রাশি যোগ বা বিয়োগের ক্ষেত্রে যাকে আমরা যোগ করছি বা যাকে আমরা বিয়োগ করছি, সেই যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আবার বলছি, একটার তুলনায় একটা যদি অত্যধিক বড় হয় তাহলে পরে সেই ছোটটার যোগ বা বিয়োগের কোনো অর্থ থাকে না। তা আমরা সেখানে যোগ বা বিয়োগ আর করি না, ওটাকে অবহেলা করি, ওটাকে আমরা বাদ দিয়ে দিই। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে তুমি যদি সমুদ্রে 1 বালতি জল ঢেলে দাও বা সমুদ্রে 1 বালতি জল তুলে নাও সমুদ্র থেকে, তাহলে পরে সমুদ্রের জলের লেভেলের কোনো পরিবর্তন হবে না। সেই অনুসারে আমরা বলতে পারি, ওই যে তোমার হচ্ছে দ্বিমেরুর ক্ষেত্রে বলা হয়েছিল যে দুটো বিন্দু আধান নেওয়া হবে সেই দুটো বিন্দু আধানের মধ্যবর্তী ব্যবধান কত হয়, খুব ক্ষুদ্র হয়। তাহলে পরে এটা ক্ষুদ্র, যে 2L-টা যদি ক্ষুদ্র হয় তাহলে পরে এই R দূরত্ব অর্থাৎ এই মধ্যবিন্দু থেকে যে R দূরত্ব সেইটা ক্ষুদ্র, সেটা অনেক বড় হতে পারে। যদি বড় হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে R ভেরি ভেরি গ্রেটার দেন L। তাহলে সেক্ষেত্রে আমরা L-টাকে অবহেলা করতে পারি, নেগলেক্ট করতে পারি। তাই যদি পারি তাহলে পরে দেখো যে চূড়ান্ত তোমার হচ্ছে মানে ক্ষেত্র প্রাবল্য মানে তোমার P বিন্দুতে কত হয়, তাহলে আমরা হিসাব করে লিখতে পারি। এখানে দেখো E1/4πε0 এটা তো থাকলোই, আর 2PR, আর এই L-টা যদি বাদ চলে যায় তাহলে এখানে আসবে কত, R⁴। সেক্ষেত্রে তোমার হচ্ছে এই R আর এই যে তোমার হচ্ছে 4 এখানে কেটে গিয়ে কত হলো, R⁵। তার মানে E সমান কত, 4πε0 2p/R⁵। কোন বরাবর, BP বরাবর। বুঝতে পারলে? তো যখন প্রবলেম করবে, প্রবলেমের কি বক্তব্য আছে, যদি এই দূরত্ব বেশি বড় হয় তাহলে পরে এই সূত্র, আর যদি বলে যে মানে তোমার হচ্ছে ক্ষুদ্র ব্যবধানে আছে তাহলে ওটা দূরত্বটা বেশি L এর থেকে, তখন তোমার হচ্ছে এইটা প্রয়োগ করতে হবে। তা তুমি এইগুলো পরীক্ষায় দিলে কিন্তু একদম এই পর্যন্ত তোমাকে টেনে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই গেল হচ্ছে
তোমার তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয় সেটা আমরা নির্ণয় করে দেখলাম। এগুলো খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা দেখব যে তড়িৎ দ্বিমেরুর সৃষ্টিকারী যে দুটো আধান আছে তাদের যে মধ্যবর্তী দূরত্ব আছে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয় নির্ণয় করব। তাহলে কি দাঁড়ালো? তো দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে স্থিত দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে স্থিত কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত সেটা আমরা নির্ণয় করব। দেখো, প্রথমটা তো হলো অক্ষস্থিত কোনো বিন্দুর প্রাবল্য কত আমরা সেটা নির্ণয় করে দেখলাম। আর এখন যেটা আমরা নির্ণয় করব সেটা হলো কি, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে স্থিত কোনো বিন্দুর প্রাবল্য। তা গণনা সেই আবার এসআই পদ্ধতি, আর মাধ্যমটা নেওয়া হয়েছে শূন্য মাধ্যম। তাহলে পরে এবার একটু চিত্রটার দিকে খেয়াল করো। এ বিন্দুতে ঋণাত্মক কিউ1 আধান রাখা আছে, বি বিন্দুতে ধনাত্মক কিউ রাখা আছে। এ বিন্দুতে ঋণাত্মক কিউ আধান রাখা আছে এবং বি বিন্দুতে ধনাত্মক কিউ আধান রাখা আছে। তাহলে এরা হচ্ছে পরিমাণের দিক দিয়ে সমান, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 2l। ও হচ্ছে তার মধ্যবিন্দু। তাহলে পরে আমরা এবার নির্ণয় করব লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে এ বি এর উপর তোমার ও বিন্দুতে পিও লম্ব অঙ্কন করা হলো। তাহলে এইটা হচ্ছে কি, পিও এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ ও বিন্দুতে এল কে দুটি, এল যে দৈর্ঘ্য তাকে দুটি সমান অংশে বিভক্ত করেছে। এইবার দেখো, তাহলে পরে এই যে তোমার লম্ব সমদ্বিখণ্ডকের উপর পি একটা বিন্দু, তাহলে আমরা এবার পি বিন্দুতে কত প্রাবল্য সেইটা আমরা নির্ণয় করব। তা সেইটা নির্ণয় করতে গিয়ে তোমার আবার সেই কি করতে হবে, পি বিন্দুতে একক ধনাত্মক আধান নিতে হবে। অর্থাৎ ওটা হচ্ছে পরীক্ষক আধান। আর এই কিউ আর এই কিউ, এই ধনাত্মক কিউ এবং ঋণাত্মক কিউ, এরা হচ্ছে উৎস আধান। আর এই উৎস আধানের ক্ষেত্রে যখন কিউ বিন্দুর জন্য করব তখন এটা নেই ধরে নিতে হবে। আবার যখন তোমার যখন এই কিউ আধানের জন্য নেব তখন এই কিউ নেই ধরে নিতে হবে। আবার এই কিউ যখন এই কিউর জন্য যখন নেব তখন এই কিউ নেই ধরে নিতে হবে। তাহলে পরে প্রাবল্য নির্ণয় করার জন্য এই পরীক্ষক আধান থেকে এই তোমার হচ্ছে বি বিন্দুতে যে ধনাত্মক কিউ আধান রাখা আছে তার দূরত্ব কত সেটা আমরা চাই। আবার পি বিন্দুতে থেকে এ বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্ব আমরা চাই। যেহেতু তোমার হচ্ছে ও বিন্দুতে পিও লম্ব সমদ্বিখণ্ড, তাহলে আমরা যে ত্রিভুজটা এঁকেছি এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে দেখো আমরা লিখতে পারি এপি সমান বিপি সমান, এটা দূরত্ব কত? তাহলে পরে এইটুকু হচ্ছে এল, এইটা হচ্ছে কত? এই ওপি সমান আমরা ধরেছি, ওপি সমান আমরা ধরেছি আর, অর্থাৎ মধ্যবিন্দু ও থেকে আর দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের উপর পি বিন্দুর প্রাবল্য কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে ওপি যদি আর হয়, আর হচ্ছে তোমার ওবি, তাহলে ও এ সমান হচ্ছে ওবি সমান কত? এল। তাহলে পরে এ পি সমান হচ্ছে বিপি
এইটা সমান কত রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার। কারণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, তাহলে অতিভুজ সমান কত আর স্কয়ার প্লাস এল স্কয়ার। তাহলে আমরা দূরত্ব পেয়ে গেলাম। এখন দেখো এই যে তোমার দ্বিমেরু তৈরি করেছে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান, তাহলে পরে পি সমান কত, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক সমান কত 2ql। দ্বিমেরু ভ্রামক কত 2ql। এবার চলো, তাহলে পি বিন্দুতে প্রাবল্য কটা আসবে, দুটো আসবে। একটা ধনাত্মক কিউ আধানের জন্য আসবে, একটা এই ঋণাত্মক কিউ আধানের জন্য আসবে। তো আমরা প্রথমে ধনাত্মক কিউ আধানের জন্য দেখি, তাহলে পরে লেখাটা কি কি আমাদের ভাষায় বলতে হবে। বি বিন্দুতে ধনাত্মক কিউ আধানের জন্য পি বিন্দুর প্রাবল্য, সেটা যদি ইউ1 হয় তাহলে ইউ1 সমান কত 1/4 পাই এপসাইলন 0 কিউ ডিভাইডেড বাই এই দূরত্বের বর্গ। অর্থাৎ আমরা এখানে লিখব আমরা এখানে লিখব বি পি তার হোল স্কয়ার। এবার দেখো, তাহলে এইখানটায় যদি ধনাত্মক আধান পরীক্ষক আধান রাখা হয়, একক ধনাত্মক আধান, আর এখানে তো ধনাত্মক, তাহলে এটা কি হবে তোমার হচ্ছে এই বরাবর হচ্ছে বিকর্ষণ করবে। তার মানে তোমার হচ্ছে পি থেকে কিউ যে আমরা বর্ধিত করেছি, তাহলে আমরা লিখতে পারি পি কিউ বর্ধিতাংশের দিকে তোমার হচ্ছে প্রাবল্যের অভিমুখ। তার মানে এটা কি হবে বলো, আমরা বলতে পারি পি কিউ বরাবর ক্রিয়া করছে। তাহলে পি কিউ বরাবর কত ক্রিয়া করছে, ই1 ক্রিয়া করছে। তাহলে ই1 এর মাথায় কি হবে, একটা ভেক্টর চিহ্ন হবে। এই হলো, তাহলে পজিটিভ কিউ আধানের জন্য আমরা প্রাবল্য এটা পেলাম কত 1/4 কিউ বাই বিপি স্কয়ার। তো এইবার ঋণাত্মক কিউ আধান কোথায় রাখা আছে, এ বিন্দুতে রাখা আছে। তাহলে এ বিন্দুতে ঋণাত্মক কিউ আধানের জন্য পি বিন্দুর প্রাবল্য, সেটা যদি আমাদের ই2 হয়, তাহলে ই2 সমান কত 1/4 পাই এপসাইলন 0 কিউ ডিভাইডেড বাই এ পি তার স্কয়ার। এপি স্কয়ার আমরা পেলাম। এইটা দেখো, তাহলে এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, তাহলে সে কোন দিকে ক্রিয়া করবে, তাহলে সে এই দিকে তোমার হচ্ছে ক্রিয়া করবে ই2, কারণ এই ঋণাত্মক আধান এই ধনাত্মক আধানকে তার নিচের দিকে এই বরাবর তোমার হচ্ছে টানবে। তাহলে পরে আমরা ই1 এবং ই2 পেলাম। তাহলে ই1 কোন দিকে ক্রিয়া করছে, এই বিপি থেকে দূরের দিকে, আর তোমার হচ্ছে ই1 হচ্ছে তোমার ই2 ক্রিয়া করছে পি থেকে এর দিকে। এইবার তোমার হচ্ছে তাহলে আমাদের পি বিন্দুতে কয়টা তোমার হচ্ছে বল ক্রিয়া করছে বা কয়টা প্রাবল্য হচ্ছে, দুটো। দুটো হচ্ছে, এবার লব্ধি প্রাবল্য কত হবে পি বিন্দুতে, যে পরীক্ষক আধান রাখা হবে তার উপর লব্ধি বল কত ক্রিয়া করবে। তাহলে এবার লব্ধি বল ক্রিয়ার ক্ষেত্রে এবার দেখো, ভালো করে একটু দেখো, এইটা হচ্ছে তোমার পি পি এ বি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে পি এ বি কোণ সমান পি বি এ কোণ সমান আমরা কত ধরলাম, থিটা ধরলাম। আবার দেখো এই যে তোমার হচ্ছে বি এর তোমার পি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল একটা রেখা টানা হলো পি আর। এখন দেখো এই যে পি আর, একটু ভালো করে খেয়াল করো, এই পি আর আর হচ্ছে তোমার বি এ এরা সমান্তরাল। তো এটা যদি সমান্তরাল হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়,
তাহলে পরে আমাদের এটাও কত, এটাও তোমার হচ্ছে 90 ডিগ্রি। এইটা সমান্তরাল এইটা, তাহলে যে সমান্তরাল এটা হয়, তাহলে পরে তোমার হচ্ছে দেখো এই যে রেখাটা, এই যে তোমার হচ্ছে ওপিটাকে তোমার হচ্ছে টি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তার মানে তোমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আবার দেখো তোমার হচ্ছে এই পুরোটা, এটাও তোমার হচ্ছে কত, 90 ডিগ্রি, যেহেতু এইটা সমান্তরাল এইটা। এখন আমরা এটা নিলাম কেন, লোভ দিয়ে আমরা দুভাবে নির্ণয় করতে পারি, যে উপাংশ বিভাজনের মাধ্যমে আমরা করতে পারি, আবার হচ্ছে তোমার সামান্তরিকের সূত্রের সাহায্যেও করতে পারি। তা আমি এটা উপাংশ বিভাজনের মাধ্যমে করবো, এটা একটু সহজ হবে। তাহলে এবার দেখো এইটা যদি থিটা হয়, এইটা সমান্তরাল এইটা, অর্থাৎ পি আর সমান্তরাল বি এ, তাহলে পরে এই থিটা অনুরূপ হচ্ছে এই থিটা, অর্থাৎ হচ্ছে কিউ পি আর কোণ। আবার দেখো এইটা সমান্তরাল এইটা, তার মানে তোমার হচ্ছে কি বলে তোমার এটা কি ভেদক, ভেদক যদি হয় তাহলে এই থিটা সমান এইটা, তার মানে এটাও থিটা। তাহলে আমরা এখানে একটা থিটা পেলাম, এখানে একটা থিটা পেলাম। এইবার দেখো তার মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তুমি একটা জিনিস খেয়াল করো যে এইটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি তোমার হচ্ছে থিটা হয়, তাহলে পরে এইটা যদি তোমার হচ্ছে, আমি মানে মনে অনেকে নাও থাকতে পারে, সেই জন্য বিষয়টা দেখাচ্ছি। এটা যদি থিটা হয়, তাহলে এইটা যদি তোমার একটা ভেক্টর রাশি হয়, এটা মনে করো যে কোনো একটা হচ্ছে তোমার হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এই একটা উপাংশ হলো, এই একটা উপাংশ হলো, তাহলে এই উপাংশ কত, এর সাইন থিটা, এই উপাংশ কত, এর কস থিটা। তাহলে সেই অনুসারে আমরা এই নীতির উপর ভিত্তি করে আমরা দেখো এই ইউ1 যে ভেক্টর রাশি, তাহলে সেটা এই থিটার সাপেক্ষে এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়েছে। তাহলে এবার ইউ1 এর দুটো উপাংশ আমরা পেতে পারি, একটা হচ্ছে পি আর বরাবর, একটা হচ্ছে পি টি বরাবর। তাহলে পি আর বরাবর উপাংশ কত, ইউ1 কস থিটা, আর হচ্ছে পি টি বরাবর হচ্ছে উপাংশ কত, ইউ1 সাইন থিটা। অনুরূপ ভাবে দেখো এইখানটা, এই যে তোমার হচ্ছে ইটু এর ক্ষেত্রে দেখো, তাহলে পি আর বরাবর কত, ইটু কস থিটা, আর হচ্ছে পি এ বরাবর কত, পি ও বরাবর কত, পি এ বরাবর তো মূল ভেক্টর, তাহলে পি ও বরাবর কত, ইটু সাইন থিটা। তারপরে এই যে তোমার হচ্ছে দুটো প্রাবল্য পেয়েছিলাম, সেই দুটো প্রাবল্যের আমরা উপাংশে ভাগ করে ফেলতে পারলাম। তাহলে পরে ইউ1 এর জন্য দুটো উপাংশ পেলাম কত, পি আর বরাবর ইউ1 কস থিটা, আর হচ্ছে পিটি বরাবর কত, ইউ1 সাইন থিটা। আর তোমার ইটু প্রাবল্যের জন্য পি আর বরাবর কত, ইটু কস থিটা, এবং পি ও বরাবর কত, ইটু সাইন থিটা। তাহলে এটা আমাদের বিভাজিত হয়ে গেল। এইবার দেখো মজার ব্যাপার, তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে দুটো প্রাবল্য, একটু খেয়াল করে দেখো, আমরা এখানে এপি পেয়েছি, এখানে বিপি পেয়েছি, বাকি সব তোমার হচ্ছে একই। এখানে Q/4πε0, আবার তোমার হচ্ছে এখানেও 4πQ/4πε0, কিন্তু তোমার হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে কি এপি সমান হচ্ছে বিপি, যেহেতু তোমার হচ্ছে এটা কি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং দেখো তো আমরা এখানে লিখতে পারি মানের দিক দিয়ে ইউ1 সমান কত, ই2, ইউ1 সমান ই2। তাহলে এবার এখান থেকে তাকিয়ে দেখো যে একই রেখা বরাবর, একই রেখার উপর পি বিন্দুতে পি টি বরাবর ইউ1 সাইন থিটা এবং পি ও বরাবর হচ্ছে ই2 সাইন থিটা। তাহলে অবশ্যই তোমার হচ্ছে ইউ1 সাইন থিটা সমান হচ্ছে ই2 সাইন থিটা, দুটো মানের দিক দিয়ে সমান কিন্তু অভিমুখ বিপরীতমুখী। সুতরাং এই দুটো তোমার আমাদের ভেনিশ হয়ে গেল, এই দুটো আমাদের হচ্ছে প্রশমিত বা প্রতিমিত হয়ে গেল, কারণ এটা থাকলো না। তাহলে থাকলো শুধু দেখো পি আর বরাবর হচ্ছে দুটো উপাংশ থাকলো। তারা কি থাকলো, তারা থাকলো হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে ইউ1 কস থিটা, আর একটা হচ্ছে তোমার কত, ই2 সাইন থিটা। তাহলে টোটাল কত, টোটাল ই সমান এইটা, কিন্তু ই1 সমান ই2 বিধায় আমরা হচ্ছে লিখতে পারি 2
u1 cos থিটা। এইটা হচ্ছে ওই বিন্দুর লব্ধি প্রাবল্য। বুঝতে পারলে? এটুকু বোঝা গেল? তোমার হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা আবার হচ্ছে উপরে লেখার লিখছি, এটা দেখা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা লেখা দেখা যাচ্ছে। তাহলে এবার কত হলো? লব্ধি ই সমান e1 cos থিটা প্লাস e2 cos থিটা। কি কারণে? যেহেতু তোমার হচ্ছে এই দুটো e1 sin থিটা এবং e2 sin থিটা মানের দিক দিয়ে সমান কিন্তু বিপরীতমুখী, সুতরাং এটা হচ্ছে প্রশমিত হয়ে গেল। তাহলে থাকলো পিআর বরাবর দুটো উপাংশ, একটা e1 cos থিটা, একটা e2 cos থিটা। যেহেতু একই মুখী, সুতরাং e সমান e1 cos থিটা প্লাস e2 cos থিটা। আবার যেহেতু তোমার হচ্ছে e1 সমান e2, সুতরাং আমরা এটা যোগ করলে পাই 2u1 cos থিটা। আচ্ছা, এইবার দেখো, তাহলে পরে 2 ইন্টু u1 সমান কত বা e2 সমান কত, সেটা এইটা বা এটা। তাহলে তুমি এবার হচ্ছে দেখো কত পাওয়া গেল? 1/4πε0 q বাই তোমার হচ্ছে বিপি স্কয়ার। পেলাম তো এটা? তাই যদি আমরা পাই, আর একটা পাশে থাকলো কি? cos থিটা। তাহলে আমরা একে পেলাম 2, আর হচ্ছে u1 এর পরিবর্তে এটা বসালাম, বসিয়ে আর আমাদের সাথে থাকলো কি? cos থিটা। এটা আমরা এবার আমি একটু ক্যালকুলেশন করি। এবার একটু তাকাও, তাহলে পরে 2, এটা হচ্ছে e সমান 2 ইন্টু 1/4πε0 q ডিভাইডেড বাই বিপি স্কয়ার। তাহলে বিপি সমান কত? বিপি সমান হচ্ছে এই যে এটা, বিপি সমান √r স্কয়ার প্লাস এল স্কয়ার। তাহলে স্কয়ার রুট উঠে চলে গেল। তাহলে আমাদের শুধু থাকলো কত? r স্কয়ার প্লাস এল স্কয়ার। আর এইবার cos থিটা। cos থিটা মানে কত? cos থিটা মানে বলো? ভূমি বাই অতিভুজ। তার মানে তোমার হচ্ছে এই যে থিটার সাপেক্ষে তোমার হচ্ছে ভূমি কত? ওবি। আর হচ্ছে তোমার অতিভুজ কত? অতিভুজ হচ্ছে বিপি। তাহলে পরে আমরা লিখতে পারি, লিখিয়ে দেই ওবি বাই বিপি। তাহলে সমান কত? 2 ইন্টু 1/4πε0 কিউ বাই হচ্ছে r স্কয়ার প্লাস এল স্কয়ার, আর ওবি সমান এল ডিভাইডেড বাই বিপি সমান হচ্ছে √, এইটা আমি রুটটাকে এইভাবে একটু লিখে, ঠিক আছে, রুট দিয়ে লিখি। তোমার হচ্ছে কত? r স্কয়ার প্লাস এল স্কয়ার। এটা পেলাম তো? এইবার দেখো, তাহলে পরে এই যে ই, এটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, তার আগে আমার ছবিটা মুছে দিতে হবে, না হলে পরে আমি তো লিখতে পারবো না। তুমি এখান থেকে দেখো, আমাদের যে এই লব্ধি যেটা পেলাম, এই যে লব্ধি কোন বরাবর কাজ করছে, এটা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট আসবে। তার আগে আমি অভিমুখ দেখাতেই পারি। দেখো অভিমুখটা কোন দিকে যাচ্ছে বলো? অভিমুখ দেখো যাচ্ছে হচ্ছে দুটোর এই দিকটায়, অর্থাৎ হচ্ছে পি আর বরাবর। তাহলে পি আর বরাবর যদি তোমার হচ্ছে অভিমুখ আমিও যাই, তাহলে এবার এখান থেকে আমরা একটা কথা হচ্ছে বলছি। এইবার দেখো এই ছবি থেকে, মানে ছবিটা মুছতে হবে তো, পরে আর বলা, ছবি থেকে বলা সম্ভব হবে না, তাই আমি একটু এখনই আগেই বলছি, একটু ভেবে দেখো যে এই যে তোমার হচ্ছে ঋণাত্মক কিউ এবং ধনাত্মক কিউ 2l ব্যবধানে থেকে
যে দ্বিমেরু তৈরি করলো, তাহলে দ্বিমেরু ভ্রামক কোন দিকে আছে বলতো? এই যে দ্বিমেরু ভ্রামক আমরা লিখেছিলাম, এই যে দ্বিমেরু ভ্রামক, এই যে এইটা যে আমরা পেয়েছি, এটা কোন বরাবর? দেখো মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, অর্থাৎ তোমার হচ্ছে এবি বরাবর। আর হচ্ছে তোমার পি বিন্দুর প্রাবল্য কোন দিকে পেলাম? প্রাবল্য পেলাম হচ্ছে পি আর বরাবর। ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং বিষয়। আমরা এখান থেকে বলতে পারি যে একটি দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য আমরা পাচ্ছি, তা দ্বিমেরু ভ্রামক যেদিকে ক্রিয়া করে সেই প্রাবল্য অবশ্যই তার বিপরীত দিকে ক্রিয়া করে। আমি আবার বলছি, একটি দ্বিমেরুর জন্য যে দ্বিমেরু ভ্রামকের তৈরি হচ্ছে, ভ্রামক উৎপন্ন হচ্ছে, তা যেদিকে ক্রিয়া করে ওই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুর প্রাবল্যের অভিমুখ ঠিক তার বিপরীত দিকে ক্রিয়া করে। অর্থাৎ সমান্তরালে থাকবে কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করবে। এই কথাটা মনে রেখো। আমি আগেই বললাম, কারণ হচ্ছে যে ছবিটা আমার মুছে ফেলতে হবে। তাহলে পরে এবার চলো, এবার দেখো, তাহলে এখান থেকে আমরা করতে পারি, এটাকে সাজাই 1/4 এপসাইলন 0 2 L কিউ বা 2QL যাই বলো, 2 তোমার হচ্ছে QL ডিভাইডেড বাই এখানে তোমার হচ্ছে R স্কয়ার প্লাস L স্কয়ার। এইটা হচ্ছে কত? এটার পাওয়ার আছে হচ্ছে 1, আর হচ্ছে এইটার হচ্ছে তোমার পাওয়ার আছে কত? হাফ। তার মানে তোমার হচ্ছে এখানে 1 প্লাস হাফ সমান কত? 2QL 1/4 এপসাইলন 0 ডিভাইডেড বাই এখানে পেলাম হচ্ছে R স্কয়ার প্লাস L স্কয়ার 3/2 কোন বরাবর? ওই যে চিত্র যেটা মুছে ফেলেছি এখানেও লেখা আছে PR বরাবর, PR বরাবর। এবার দেখো, এটা এইটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি 1/4 এপসাইলন 0। এটার পরিবর্তে আমরা লিখতে পারি তোমার হচ্ছে P ডিভাইডেড বাই R স্কয়ার প্লাস L স্কয়ার টু দি পাওয়ার 3/2। এখন এই পর্যন্ত তো গেল। আবার দেখো, ওই যে সেই আবার সেই কথা, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, তবে তোমার পরিবর্তিত রূপ কত হবে? পরিবর্তিত রূপ হবে E সমান 1/4 এপসাইলন 0 P ডিভাইডেড বাই শুধু থাকলো R স্কয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তোমার রেজাল্ট হলো 1/4 এপসাইলন 0 P বাই R কিউব। কোন বরাবর? PR বরাবর। এটা আমরা চূড়ান্ত ফলাফল পেলাম। এইবার ঠিক আগে যেটা করেছিলাম, অর্থাৎ অক্ষস্থিত কোনো বিন্দুর প্রাবল্য পেয়েছিলাম, তাহলে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুর প্রাবল্য, আর অক্ষস্থিত কোন বিন্দুর প্রাবল্য আমরা কত পেয়েছিলাম? 1/4 এপসাইলন 0 2P ডিভাইডেড বাই R কিউব। আর এখানে পেলাম কত? P বাই R কিউব। এটা 2P বাই R কিউব, আর সব একই আছে। তার মানে আমরা এখান থেকে একটা বিষয় মন্তব্য করতে পারি যে
মানের দিক দিয়ে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুর যে প্রাবল্য আমরা পাচ্ছি, মানের দিক দিয়ে অক্ষস্থিত কোন বিন্দুর উপর যে কোনো ওই একই দূরত্বে, মধ্যবিন্দু থেকে একই দূরত্বে যে প্রাবল্য পাচ্ছি তার অর্ধেক, বা বলতে পারি অক্ষস্থিত কোন বিন্দুর প্রাবল্য কোন একটি দ্বিমেরুর জন্য সমদূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুর প্রাবল্যের দ্বিগুণ। ঠিক আছে, বোঝা গেল? তো আজকে যতদূর করানো হলো এটুকুই থাক। এরপরে আরেকটু আছে, আমরা তো তোমার হচ্ছে কেবলমাত্র এই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুর প্রাবল্য দেখলাম, অক্ষস্থিত কোনো বিন্দুর প্রাবল্য দেখলাম, একই মানে দ্বিমেরু মধ্যবিন্দু থেকে সমদূরত্বে দুটো প্রাবল্যের জন্য রিলেশনটা কি, তাদের মধ্যে সম্পর্ক কি, সেটাও আমরা দেখতে পেলাম। তারপরে আমরা আবার পরবর্তীকালে যেটা দেখব সেটা হলো পরে যে ভিডিওটা আমি করব সেই ভিডিওতে দেখতে পাবো যে এই যে দ্বিমেরু যে স্থানে রাখা হয়েছে, এটা তো স্পেশালি দুটো বিন্দুতে করা হলো, দুই অবস্থানের জন্য। তাহলে আমরা এবার এই প্রাবল্য তো নিশ্চয়ই কেবলমাত্র লম্ব সমদ্বিখণ্ডকের উপরই হয় না, বা তোমার হচ্ছে অক্ষস্থিত কোনো বিন্দুতেই তো নয়, এটা তো হচ্ছে চারিদিকে তার প্রভাব আছে, অর্থাৎ ওই দ্বিমেরুর চারিদিকেই তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তৈরি হয়েছে। তাহলে আমরা পরের দিন দেখব বা পরের ভিডিওতে দেখব যে তড়িৎ দ্বিমেরুর চারিদিকে যে কোনো বিন্দুর হচ্ছে প্রাবল্য কত, সেটা আমরা নির্ণয় করে দেখব। তাহলে পরে আজকে এই পর্যন্তই থাক। তোমরা এটা একটু ভালো করে দেখো। এখন ভিডিওটা বোধহয় আজকে ভিডিওটা একটু লম্বাই হবে, তথাপি তোমাদের দেখতে হবে। ঠিক আছে?